পরে সেটাকে চিকিৎসা দেওয়ার জন্য, এবং এই জন্য জিডিপির প্রায় 2% টাকা খরচ হয়ে যায়। জিডিপি বাংলাদেশে কতটুকু, তার 2% শুধুমাত্র ইনজুরির জন্য চলে যায়, শুধুমাত্র ইনজুরির জন্য চলে যায়। এবং আমরা যদি একটু চিন্তা করে দেখি যে ডিজিজগুলোর কথা আমি আপনাকে বলেছি, ক্যান্সারের কথা বলেছি, হাইপারটেনশনের কথা, কিছু হলেই আমরা বাঙালি কিন্তু জাতি হিসেবে খুব মাথা গরম জাতি। কতটা মাথা গরম, প্রতি 8 জনে একজনের উচ্চ রক্তচাপ, মানে মাথা গরমটা কিন্তু আসলে ওখান থেকে হওয়ার একটা বড় ব্যাপার আছে। কিছু হলো না হলো আমরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে হুলস্থুল করে ফেলি। হ্যাঁ, তো এই যে হাইপারটেনশনের যে প্রেভালেন্সটা বলেন, হাইপারটেনশনটা হলো বা উচ্চ রক্তচাপটা হলো স্ট্রোক হওয়ার জন্য, কিডনি ডিজিজ হওয়ার জন্য, হার্ট অ্যাটাক হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাংলাদেশের অবস্থা কিন্তু এতটাই ভয়াবহ। আপনি আমাদের তাহলে যেটা দেখছি যে আশার থেকে তো ভয়ের জায়গাটা একটু বেশি। না, ভয়ের জায়গা বেশি হচ্ছে কেন? অনেক, আজকে আপনি আমাকে ডেকেছেন, আমি এটা নিয়ে কথা বলছি, আপনি শুনছেন, আপনার প্রোগ্রামের লোকজন শুনছেন, আপনার যারা অডিয়েন্স আছেন তারা শুনবেন। এবং এখানে এখন আমি আপনাকে শুনতে খুব হয়তো ক্লিশে শোনাবে, বাট একটা কথা যে আমি যদি মনে করি যে আমি এটা সম্পর্কে কাজ করতে পারবো, তো যে কোনো ভয়ের জায়গা থেকে আসলে উঠে আসার সম্ভাবনা থাকে। এবং সম্ভাবনাটা কতটুকু ভালো আমি আপনাকে বলি, আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের কিন্তু ডকুমেন্টস আছে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। পৃথিবীর অনেক দেশের কিন্তু এই ডকুমেন্টস গুলো নেই। আমরা বাংলাদেশ একটা জিনিসে খুব ভালো, সেটা হলো যখন গভর্নমেন্ট বা ইউএন থেকে কোনো ডকুমেন্টস তৈরি করতে বলে, আমরা হলো এক ভালো স্টুডেন্টের মতো সবার আগে দৌড়ে ডকুমেন্টসটা তৈরি করে ফেলি, হুইচ ইজ রিয়েলি গুড, কমেন্ডেবল, একদম খুব ভালো চমৎকার সমস্ত কাগজপত্র তৈরি হয়। তার একটা হলো যে ডেভেলপিং কান্ট্রিজের খুব একটা হাতে কোনো দেশের কিন্তু একটা নন কমিউনিকেবল ডিজিজের যাদের প্রিভেনশন স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে, বাংলাদেশে কিন্তু সেটা আছে, এটা 2007 সাল থেকেই আছে। কিন্তু 2011 সালে সেই দিয়ে অবস্থা, তার মানে আমাদের এক্সিকিউশনের সমস্যা, অ্যাক্টিভেশনের সমস্যা। ক্রনিক ডিজিজ গুলো আসলে না, এটাকে প্রিভেনশন করতে গেলে বা কন্ট্রোল করতে গেলে বা ম্যানেজ করতে গেলে আমাদের মতো দেশগুলোতে এটাকে আসলে ম্যানেজ বা কন্ট্রোল করাটা একটু কঠিন, কারণ এগুলো খুব ভীষণ রকম এক্সপেন্সিভ অসুখ। আপনার যদি পরিচিত কারো ডায়াবেটিস হয়ে থাকে, তার ইনসুলিন নিতে হয়, মাসে ইনসুলিনের জন্য ঠিক কত টাকা খরচ করতে হয়, এটা যদি জাস্ট আপনি একবার গোনেন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ এক্সপেন্সিভ একটা অসুখ এই রোগগুলো। তো এই রোগগুলোর ক্ষেত্রে যদি আমাদের আসলে প্রিভেনশনে যেতে হবে, এবং প্রিভেনশনের ক্ষেত্রে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, সেটার জন্য হাঁটা প্রয়োজন। এখন আমাদের হাঁটতে গেলে পরে যে আরবান প্ল্যানিংটা প্রয়োজন, সেটা যদি না হয় তাহলে কি করে হবে? আমাদের যদি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে, রাস্তা নিয়ে কিন্তু হাইজাকার আছে, কারণ হাঁটার কোনো উপায় নেই, আমরা কি করব? আমাদের উত্তরণ, আমাদের হাতে সময় খুব কম, আলোচনা আমাকে উত্তরণের জায়গাটা বলেন, কারণ আমরা চাই উত্তরণের জায়গাটা, প্রথম যে উত্তরণের জায়গাটা আমি মনে করি সেটা হলো যে আপনাকে উইল পাওয়ার থাকতে হবে, আপনার বলার ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করব। আমি যদি আজ থেকে বলি যে আমি এই ফিজি ড্রিঙ্ক গুলো আর খাবো না, আমি যে ফাস্ট ফুড গুলোর কথা বলেন, জাঙ্ক ফুড গুলোর কথা বলেন, যেটা আমাদের স্টাইল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, সেটাতে আমি যাব না, আমি নিয়ে কোনো কথা বলবো না, টোবাকো খাবো না, বা যে সমস্ত ইউথরা এই সমস্ত কোম্পানিগুলোতে কাজ করছে, আজ যদি তারা উঠে বলে যে না করবো না, কারণ আমি জানি যে এটার কারণে এগুলো জিনিস হচ্ছে, তাহলে কি হওয়ার উপায় নাই? অবশ্যই হওয়ার উপায় আছে, উপায় আছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে ভেরি লং শট, কারণ হচ্ছে কি আমাদের এমনি তো চাকরি বাকরি নেই, বেচারা চাকরি ছেড়ে কিছুই খেতে পারবে না, তখন তো অনাপুষ্টিতেই মারা যাবে বেচারা। অনাপুষ্টিতে মারা যাবে না অনেক। একটা জিনিস কি আমি খুব বিশ্বাস করি, একটা সেটা হলো আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজের অভাব নেই। আচ্ছা, তো আপনি কাজ ওখানে না করলে কোথাও কাজ পাবেন না, এটা ঠিক না। বা ওখানে করলেও আসলে এক ধরনের দায়বদ্ধতা থেকে করা, যে হ্যাঁ ঠিক আছে ট্যাক্সেশন এবং আবার যে আর যেই জিনিসগুলো আছে সেগুলো করা। অনেক যদি একটু সময় থাকে, আমি ইউএন এর পলিটিক্যাল ডিক্লারেশন নিয়ে কিছু কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, যদি সময় থাকে। সেটা হলো যে প্রত্যেকটা ইউনাইটেড নেশনেরই একটা থাকে, যে মিটিং এর আউটকাম হিসেবে কিছু ডিক্লারেশন থাকতে হয়। তো এবার এটা ছিল একটা পলিটিক্যাল ডিক্লারেশন। আপনি বলছিলেন যে উত্তরণের উপায় কি, বা উত্তরণের জন্য খুব নিরাশার কথা কিন্তু না, আসার কথা। কারণ এত বছর পরে হলেও ইউনাইটেড নেশনস থেকে এই স্বীকৃতিটা এসছে যে হ্যাঁ এই অসুখগুলো খুবই, এগুলো নিয়ে কাজ করাটা খুবই প্রয়োজন, এবং একটা পলিটিক্যাল ডিক্লারেশন এসছে। এখন একদম আসলে 2000 শেষের লাস্টের দিকে এসে এমডিজিতে এনসিডি ইনক্লুড করানোটা খুব একটা বেশি ফিজিবল না, কারণ 2015-তে এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। সো এমডিজি প্লাস বা এমডিজির পরে যে প্রোগ্রামটা আসবে তাতে যাতে এনসিডি গুলো আসে এবং এটা নিয়ে যাতে মেম্বার স্টেটরা কাজ করে, সেটার জন্য পলিটিক্যাল ডিক্লারেশনে কিছু দিক নির্দেশনা দেয়া আছে। ভীষণ চমৎকার একটা ডকুমেন্ট, ভীষণ ভালোভাবে জিনিসটা তৈরি করা হয়েছে, এবং সেই ডকুমেন্টগুলো তৈরি করার কিছু লুপ হোল আসলে থাকে। লুপ হোল গুলো হয় হলো ওই লবিস্ট গুলোর কারণে, যার একটা লুপ হোল ছিল হলো সল্ট
সল্টের কনজাম্পশন একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের মানব দেহে সাধারণত 5 গ্রামের মতো 5 মিলিগ্রামের মতো সল্ট লাগে প্রতিদিন, কিন্তু দেখা গেছে যে আমাদের বাংলাদেশে 17 থেকে 24 মিলিগ্রাম পর্যন্ত সল্ট আমরা খেয়ে থাকি, 4 ফোল্ড বেশি। তো হাইপারটেনশন বাড়ার কিন্তু এটা একটা অনেক বড় কারণ। তো সল্টটাকে রিডিউস করানো একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, ইন্টারভেনশন হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু এই পলিটিক্যাল ডিক্লারেশনে কিছু উইক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যেমন সল্টের ক্ষেত্রে বলা হয়েছে কস্ট এফেক্টিভ অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশনস ফর সল্ট, সুগার অ্যান্ড সফট ড্রিঙ্কস রিডাকশন ইন্টারভেনশন করা। এখন আপনি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, কস্ট এফেক্টিভ এই দুটোকে কিন্তু ইচ্ছে করলে আপনি ম্যানুপুলেট করতে পারেন, যত খুশি ম্যানুপুলেট করা যায়। হ্যাঁ, ফরচুনেটলি টোবাকোর ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং আছে, যে স্ট্রং এন্ড ইফেক্টিভ ট্যাক্সেশন অন টোবাকো। অ্যালকোহল সম্ভবত নেই, অ্যালকোহলিক এই জিনিসটা ছিল না। এটা একটা বাজে ব্যাপার। আরেকটা ব্যাপার হয়েছে যে টার্গেট আমাদের ইউথদের বলেন, বা আপনি উত্তরণের কথা বলছিলেন, আমি উত্তরণের ক্ষেত্রে একটা জিনিসই মনে করি, সেটা হলো যে আমাদের একটা জিনিস থাকা দরকার, সেটা হলো ইকুইটি। যার প্রয়োজন তাকে সেটা দিতে হবে, ইকুয়ালিটি না, এটা হলো ইকুইটি, যার প্রয়োজন তাকে দিতে হবে। তারপরের যেটা আমি মনে করি সেটা হলো অ্যাকশন। আমার অনেক কাগজপত্র আছে, উই হ্যাভ টু বি আ ডু ট্যাঙ্ক রাদার দেন বিং এ থিঙ্ক ট্যাঙ্ক। এবং আরেকটা জিনিস হলো আমাকে টার্গেট থাকতে হবে, আমি কোথায় পৌঁছাতে যাই সেটা সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে, তাহলে আসলে আমি দৌড়ে পৌঁছাতে পারবো। তা সে কচ্ছপের গতিতেই যাই আর খরগোশের গতিতেই যাই, আমি আসলে গিয়ে পৌঁছতে পারবো জায়গাটাতে। তো বাংলাদেশের যে বাংলাদেশ WHO বলেন, বা আমাদের সিভিল সোসাইটি থেকে যারা কাজ করে, বা NCDF এর যেটা বললাম, যারা আমরা লবিস্ট হিসেবে বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে থাকি, অথবা আমার অর্গানাইজেশন যে এমিনেন্স, আমরা যে কাজ করে থাকি, এইগুলোরই ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু গভর্নমেন্ট থেকে বাংলাদেশের NCD ইউনিট যেটা স্বাস্থ্য অধিদপ্তরের আছে, তারা কিন্তু অনেক ভালো ভালো কাগজপত্র তৈরি করেছে। এখন কাগজগুলোকে, যেগুলো লেখা আছে, এগুলোকে ট্রান্সলেটে কিন্তু অ্যাকশনে চলে যেতে হবে, এবং সেখান থেকে আসলে বাঁচার উপায় পাওয়া যায়। এবং আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম পলিটিক্যাল ডিক্লারেশনের ক্ষেত্রে, যেটা এইটা হলো ভয়ের কথা। এতক্ষণ আমি আপনাকে অনেক আশার কথা বলেছি, বাট একটা জিনিস ভয়ের কথা, সেটা হলো পলিটিক্যাল ডিক্লারেশনে একটা জিনিস আছে, ট্রিপস বা দোহা ডিক্লারেশন বলে, যেটার মানে হলো যে কোনো অসুখ যদি এপিডেমিক হারে হয়, তবে সেইটার ড্রাগের কোনো পেটেন্ট রাইট থাকতে পারবে না। এই অসুখগুলো কিন্তু এপিডেমিক আসলে, কিন্তু এই অসুখগুলোর যে ড্রাগগুলো আছে, যেমন ধরেন আপনার সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে HPV যে ভ্যাকসিনেশন হয় সেটা, অথবা হেপাটাইটিস বি যে ভ্যাকসিনেশন হয়, যেটার কারণে এটা হয়, ইনসুলিনটা, এইচআইভির ওষুধটা আসলে এই দোহা বা ট্রিপসটাকে মেনে চলে। তার মানে হলো যে কোনো দেশে যদি এইচআইভি এপিডেমিক হয়, তাহলে ART ড্রাগস যেগুলো থাকে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির জন্য যে ড্রাগস গুলো থাকে, সেগুলো তারা তৈরি করতে পারে। আনফরচুনেটলি এই পলিটিক্যাল ডিক্লারেশনে NCDর জন্য যে ড্রাগগুলো আছে, হার্ট অ্যাটাক হলে পরে বা ক্যান্সারের জন্য যে সমস্ত ওষুধগুলো দিতে হয়, সেই ওষুধগুলো দেওয়ার জন্য এগুলো সবগুলো ডেভেলপড কান্ট্রি যারা আছে তাদের পেটেন্ট করা, এবং এই জন্য এগুলো এত বেশি দামি। এই পলিটিক্যাল ডিক্লারেশনে যদি এই সংক্রান্ত কোনো কথা, তবে আমি তো আশাবাদী মানুষ, এবং আমি বিশ্বাস করি ইয়াংরা সবসময় খুব আশাবাদী হয়, কারণ তাদের আসলে ওই অনেক সময় থাকে, লটস অফ টুমরোজ ওয়েটিং ফর দেম। তো এই জন্য তারা আসলে, আমি খুব আশাবাদী যে হ্যাঁ, এক সময় ট্রিপস বা দোহা ডিক্লারেশনটাও এখানে আসবে। তবে খুব ভালো হতো যদি পলিটিক্যাল ডিক্লারেশনে এটা থাকতো, তাহলে আমাদের মতো দেশগুলোর মানুষের হাতের নাগালে ওষুধগুলো পেত, এবং ডেফিনেটলি এই পরিবর্তনটা আসবে, যেহেতু আপনাদের মতো তরুণরা এখানে ইনভলভ। সুস্মিতা হোসেন খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে সময় প্রায় শেষ, একদম শেষের দিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার। এবং আমরা যেটা আশা করব, যে আমার প্রচুর বন্ধু আছে তরুণ, যারা হচ্ছে কি ইরাক আফগানিস্তান যুদ্ধের পরে বা আমেরিকার এই আক্রমণের পরে তারা বললো যে তারা বিদেশি কোক পেপসি খাবে না, দেশি ফিজি ড্রিঙ্ক খাবে। একটা সময় আসবে যখন তারা কোনো ফিজি ড্রিঙ্কে খাবে না, এবং আপনার মতন এরকম বিপ্লবী হয়ে যাবে তারা, আমি আশা করি। এবং তখনই অবশ্যই আমরা এবং আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস আমরা সবাই আশা করবো, যে ডকুমেন্টেশনের পাশাপাশি আমাদের দেশ এবং আপনারা যারা আছেন, অসাধারণ মানুষরা আছেন, তারাই রিয়েল টাইম অ্যাকশনেও নেমে পড়বেন। আপনারা কথাটা কখনো হবে না, এটা আমরা হতে হবে, আপনার জায়গা থেকে আপনাদের প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম করতে হলে এটা না শুধু, আসলে সবাইকে কাজ করতে হবে, আপনারা আলাদা করে ফেললে হবে না, আচ্ছা আমরা সবাই মিলে করব। আশা করছি আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং অসাধারণ। অ্যাবসলিউটলি। আর প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ইয়াং নাইট অনুষ্ঠান, যেখানে সুস্মিতা হোসেন খান পুষ্টিবিদ আমাদের সাথে অনেক কথা বললেন। এবং আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন কেমন লাগলো আমাদের অনুষ্ঠান, কাকে যাচ্ছেন গেস্ট হিসেবে। আমাদেরকে ইমেল করার ঠিকানা youngnight@atntv.com। আমি অনিক খান আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তবে শুরু যেমন কথা দিয়েছিলাম যে একদম শেষে আপনাদের জন্য থাকছে একটা ইনসেন্টিভ, আর তা হচ্ছে মিউজিশিয়ান প্রভাতের একটি গান। আমরা চলে যাচ্ছি সেই গানে।
আসবে না ফিরে। স্মৃতিগুলো হবে শুধু মোদের ঘিরে। এই দিন আসবে না ফিরে। স্মৃতিগুলো হবে শুধু মোদের ঘিরে। আর রয়ে যাবে যদি ভালো লাগে এই গান, আর রয়ে যাবে যদি ভালো লাগে এই গান। একদিন চলে যাব দূরে মোরা সবাইকে ছেড়ে, যদি মনে পড়ে মোদের তবে গেয়েও গুনগুনিয়ে। একদিন চলে যাব দূরে মোরা সবাইকে ছেড়ে, যদি মনে পড়ে মোদের তবে গেয়েও গুনগুনিয়ে মনে মনে। এই আনন্দ এই দুঃখ সেদিন যাবে ভুলে, যেদিন তুমি নিজ লক্ষ্যেরই চূড়ায় উঠে দাঁড়াবে। এই আনন্দ এই দুঃখ সেদিন যাবে ভুলে, যেদিন তুমি নিজ লক্ষ্যেরই চূড়ায় উঠে দাঁড়াবে। সেদিন গেও এই গান মোদের মনে করে, হয়তো থাকবো না তবু মন থাকবে পড়ে। সেদিন গেও এই গান মোদের মনে করে, হয়তো থাকবো না তবু মন থাকবে পড়ে মনে মনে। অবসরে কাজের মাঝে কিংবা চলার পথে, যদি কবু হায় স্মৃতি ভেসে যায় তোমার ওই চোখেতে। অবসরে কাজের মাঝে কিংবা চলার পথে, যদি কবু হায় স্মৃতি ভেসে যায় তোমার ওই চোখেতে, তবে গেও এই গান ওদের মনে করে, হয়তো থাকবো না তবু মন থাকবে পড়ে। তবে গেও এই গান ওদের মনে করে, হয়তো থাকবো না তবু মন থাকবে পড়ে মনের টানে। এই দিন আসবে না ফিরে। স্মৃতিগুলো রবে শুধু মোদের ঘিরে। এই দিন আসবে না ফিরে। স্মৃতিগুলো রবে শুধু মোদের ঘিরে। আর রয়ে যাবে যদি ভালো লাগে এই গান, আর রয়ে যাবে যদি ভালো লাগে এই গান। সেদিন চলে যাব দূরে আমরা সবাইকে ছেড়ে, যদি মনে পড়ে মোদের তবে গেয়েও গুনগুনিয়ে। একদিন চলে যাব দূরে আমরা সবাইকে ছেড়ে, যদি মনে পড়ে